অভিজিৎ দা এখনো আসেনি। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। ইসিটা শুনতে পাচ্ছিস? হ্যাঁ ইসিটা শুনতে পাচ্ছিস? পাচ্ছি শুনতে ইসিটা শোনা যাচ্ছে? পাচ্ছি। ইসিটা শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। অভিজিৎ আমি দা? শুনতে পাচ্ছি। অভিজিৎ দা শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। অভিজিৎ দা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে দেবজিৎ। হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা শুনতে আচ্ছা, পাচ্ছি। নমস্কার। আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা শুরু করছি আমরা। হ্যাঁ, নমস্কার পাটুলি আত্মজন পরিবারে যারা আছেন, যারা ভিউয়ার আছেন এবং যারা পরবর্তী সময় দেখবেন, প্রত্যেককে স্বাগত জানাই আজকের আমাদের অনলাইন আনুষ্ঠানিক মঞ্চে। প্রত্যেককে স্বাগত জানাই। আমরা বিগত ভিডিওতে বা বিগত দিনেও বলেছি যে খুব সুখের সময় আমাদের নয়, দেশকাল সহ সারা পৃথিবী, সমস্ত মানব জীবনের মানে মানব জাতির কাছে একটা খুব বড় চ্যালেঞ্জের সময়। সেই সব কিছুকে মাথায় রেখেও আমাদের একটা সুস্থ একটা নতুন সকালে প্রত্যেকেই বিভোর, নতুন একটা দিনের প্রতীক্ষায় প্রত্যেকেই আছি। পরম করুণাময়ের কাছে প্রার্থনা করছি তিনি খুব তাড়াতাড়ি আমাদের সুস্থ এবং স্বাভাবিক চলমান জীবনে আবার ফিরিয়ে দেন যেন। সবকিছুর পরেও আমাদের এই বাঁচার যে প্রেরণা, বাঁচার যে ইচ্ছা, বা যে স্বপ্নে, নতুন ভোরের স্বপ্নে আমরা বেঁচে আছি, সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য সমস্ত মানুষের একটা মনের মেলবন্ধন প্রয়োজন। আমার মনে হয় খুব কাছাকাছি কোনো কারণবশত হয়তো দেবজ্যোতি দাদা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এই লাইভ থেকে। তো আমরাই শুরু করছি সবাইকে। পাটুলি আত্মজনের সবাই বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে ভালোবাসা। আর আমি ঈশিতা চক্রবর্তী বর্ধন। আমি এরকম কোনোদিন করিনি, তাই একটু নার্ভাস লাগছে। আমার ভুল ত্রুটি আপনারা মার্জনা করে দেবেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার নমস্কার। আমাদের মানে যান্ত্রিক অনভিজ্ঞতা প্রথম কথা, যান্ত্রিক ত্রুটি, এই দুটো কারণেই যে উদ্দেশ্যটা আমরা সাধন করতে চাইছি, যেভাবে সফল হতে চাইছি, হচ্ছে না। বারবার প্রতিবন্ধকতা আসছে, কিন্তু চেষ্টা করছি, আন্তরিকভাবে চেষ্টা করছি। ও আমি শুনতে পাইনি, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ঠিক আছে, শুরু যখন করে দিয়েছি, ঠিক আছে তাহলে শুরু যখন করেছি শুধু বলে দিই আজকের আমাদের জন্য, আমাদের সঙ্গে আমাদের মঞ্চে যারা আছেন, আমাদের সকলের স্যার, দুজন অত্যন্ত আমাদের প্রিয় শিক্ষক, ভোলাবাবু রয়েছেন, ভোলানাথ বাগ, এবং সেই সঙ্গে রয়েছেন আমাদের অভিজিৎ দা, অভিজিৎ মন্ডল। এবং আজকের এই সামগ্রিক অনুষ্ঠানটার উপস্থাপক হিসেবে আমরা যাকে পেয়েছি, খুব সৌভাগ্যবশত অনেক দূর থেকে কিন্তু প্রোগ্রামটা করছে আমাদের একজন সাংস্কৃতিক আত্মজন, আমাদের মন, ঈশিতা চক্রবর্তী বর্ধন। আপনারা প্রত্যেকে প্রার্থনা করুন যাতে আপনাদের জন্য যে অনুষ্ঠানের নিবেদন আমাদের, আমরা প্রত্যেক দিন যেন সুস্থ এবং সুষ্ঠুভাবে করতে পারি। আমাদের সঙ্গে থাকুন, আত্মজনের পাশে থাকুন, অনুষ্ঠান দেখুন, ভালো থাকুন। শুরু কর ঈশিতা, শুরু কর ঈশিতা, শুরু কর। হ্যাঁ হ্যাঁ, আজকে অনুষ্ঠানটা আমি এবার শুরু করছি। আমি শুরু করছি না, মানে আমরা সবাই মিলে শুরু করছি। আমাদের সঙ্গে আছেন আমাদের এই পাটুলি স্কুলের স্যার অভিজিৎ মন্ডল বাবু, আর ভোলানাথ বাগ বাবু, আর ওনার স্ত্রী সুলতা বাগ দেবী। স্যার ম্যাম দুজনা গান করবেন, আর অভিজিৎ স্যার আমাদেরকে কবিতা আবৃত্তি করে শোনাবেন।
সময়টা সমসাময়িক অবস্থাটা চারিদিকেই খুবই খারাপ। এত খারাপ পরিস্থিতির মধ্যেও এইভাবে যদি সন্ধ্যা কাটানো যায় তাহলে আমাদেরও ভাল লাগবে, আশা করি যারা দেখছেন তাদেরও ভাল লাগবে। আর আর বেশি কিছু বলবো না, আবার কারেন্ট ফারেন্ট চলে যেতে পারে, তাই অনুষ্ঠানটা শুরু করাই ভালো। প্রথমে গান দিয়েই অনুষ্ঠানটা শুরু হোক। প্রথম গান করবেন আমাদের গানাধ্যক্ষী সুলতা বাগ মহাশয়া। সুলতার গান শুরুর আগে আমি পাটুলি আত্মজনের আমি সমস্ত ওনাকে সদস্য গানটা করার জন্য কৃতজ্ঞতা জানাই এরকম একটা গম্ভীর অনুষ্ঠানের আয়োজন করবার জন্য। পাটুলির আত্মজন আজ শুধু পাটুলিতে আবদ্ধ নেই, পাটুলির বাইরে জেলা, রাজ্য, পার্শ্ববর্তী রাজ্য ছড়িয়ে পড়েছে। তো সেই হিসাবে এই আত্মজন সম্বন্ধে বলতে গেলে একটা কথাই বলতে হয়, সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। শ্রোতা, শুরু করো। আমি জানি নুপুরের ছন্দ, বেনুকার সুর, গেছে সুন্দর গেছে সুন্দর। আমি জানি নুপুরের ছন্দ, আমি
যেন আমি যার নূপুরের বেহুকার সুর কে সে সুন্দর কে সে সুন্দর কে সে সুন্দর আওয়াজটা একটু কেটে কেটে যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার আমার কথা? শোনা যাচ্ছে সেটা। ভীষণ সুন্দর লাগলো গান, আশা করি আপনাদেরও খুব সুন্দর লেগেছে। এই দুজন স্যারের কাছে আমি পড়েছি, আজকে ওনাদের সঙ্গে এটা করতে পেরে আমারও খুব ভাল লাগছে। হঠাৎ করে একটা প্রস্তাব আমাকে আজকে দেবজ্যোতি দাদা দিল, আমি ভাবতেও পারিনি আমি করতে পারবো। তো দাদা বললো যে হ্যাঁ তুই পারবি। স্যারদের সঙ্গেও কথা বললাম। আওয়াজটা কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে সেটা। ঠিক আছে, ঠিক আছে, আমি আর কথা বাড়াবো না। আমি এবার অভিজিৎ বাবুকে একটা আপনার কবিতা আবৃত্তি করার জন্য অনুরোধ করছি। নমস্কার। প্রথমেই আমি পাটুলি আত্মজন্মের পরিবারের সমস্ত সদস্যদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে আমার নিজের তো ভীষণ ভালো লাগছে। আমি কৃতজ্ঞ। বিশেষ করে দেবজ্যোতির কথা বলতে হয়। একটা এই বিশ্ব মাতৃ দিবসে আমি আমার পৃথিবীর সমস্ত মায়েদের আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। কিন্তু একটা যন্ত্রণা তবু কুড়ে কুড়ে খায়। যত উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছি আমরা, ততই যেন আমাদের মা বাবা এনাদের জায়গা হচ্ছে বৃদ্ধাশ্রমে। পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হয়ে এটা কেন হচ্ছে আমি জানি না। উপস্থিত যারা আমার এই কণ্ঠ শুনতে পাচ্ছেন, প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ, এই মুহূর্তে থেকে আর কোনো মা বা বাবাকে যেন বৃদ্ধাশ্রমে জায়গা না পেতে হয়। আমার আমি যে কবিতাটির প্রথম নিবেদন আমি আবৃত্তি করছি, এটি এই প্রেক্ষাপটকে সামনে রেখেই। এমন খারাপ সময় চলে আসছে আমাদের কাছে যে আমি কিছুদিন আগে শুনছিলাম মুম্বাইতে এক আইএস অফিসার, তিনি ফ্ল্যাট চেঞ্জ করার সময় তার বৃদ্ধ মাকে আবার পুরনো ফ্ল্যাট থেকে নতুন ফ্ল্যাটে নিয়ে যাবেন, তো 10 তলার উপর থেকে ফেলে দিলেন মাকে। কঠিন সময় সত্যি। আমি বিশ্ব মাতৃ দিবসকে সামনে রেখে পৃথিবীর সমস্ত মায়েদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমার পরবর্তী নিবেদনের মধ্যে দিয়ে। কবি শুভ দাশগুপ্তের জন্মদিন কবিতার মধ্যে দিয়ে। আজ 1 শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি, আমরা তখন যাদবপুরের নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে। তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বলা ঘরে আনন্দে আর খুশিতে ঝলমল হয়ে উঠেছিলেন তুই আসার পর। তোর নাম রেখেছিলেন সুকল্যাণ।
মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতন। অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনোই। সকলের ভালো চাইতেন মন থেকে, বলতেন দেখো একদিন এই দেশের মানুষ ঠিক মুক্তি পাবে, অশিক্ষা থেকে মুক্তি, দারিদ্র্য থেকে মুক্তি, শোষণ থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ, খোকন আজ তোর জন্মদিন। তোর মনে আছে আমাদের ভাঙের মেঝেতে বাক্স থেকে বের করা মেজমাসির হাতে তৈরি করা আসনটা পেতে দিতাম, সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা, তুই বাবু হয়ে বসতিস চুপটি করে, আমরা একে একে তোকে ধান দিয়ে আশীর্বাদ করতাম। তোর বাবা বলতেন বড় হও, মানুষ হও। তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকু, উনি বলতেন বেঁচে পড়তে থাকো। তুই জিজ্ঞাসা করতিস পড়তে থাকা মানে কি? না কিছু, শুধুই ধান দুব্য দিতাম, ঠাকুর ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ হলো, ও যেন সত্য হয়, ওর যেন কোনো বিপদ না হয় ঠাকুর। কষ্টের সংসারে একটা দিন বাড়তি পয়সায় একটু দুধ নিতাম, পায়েস রান্না করে দিতাম তোকে, তুই পায়েস খেতে খুব ভালোবাসতিস। তোর বাবা বাস স্ট্যান্ডে সে দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টির ছানা। সামান্য স্কুল মাসতে কি বা হয়, ঘরে বসে ছাত্র পড়িয়ে আসত, দাও দবের আগুনের রসদ করতে সময় লাগতো না। তোর বাবাই করতাম সামনের মাসে তো নিয়ে নিও। খোকন বড় হচ্ছে, ভাবছি সামনের মাস থেকে আজটি দুটি বাড়ে বুদ্ধি বাড়ে। শক্তি আর বুদ্ধি না হলে তোমার তো বড় মা কি করে? দুটো টিউশন নেব, ছাত্র পড়িয়ে দিচ্ছে, মানুষটা একেবারে ক্লাস যেতেন। রাতের অন্ধে তখন উঠে ধার ঘেঁষে বাকির ব্যস্ত, আর ঘর পরাম করার এক টুর আমাদের কলোনির তাকে একেবারে বন্ধ করত। তখন মাঝে মাঝে উনি, তোমার বড় ভেঙেছে, খাওয়া দাওয়া একটু করো, শাড়িটাও তো বেশ ছিঁড়েছে, কালই একটা শাড়ি নিয়ে আসবো, ধারেই আনবো। আমি বলতাম সামনে খোকনের উঁচু ক্লাস, কত বইপত্র কিনতে হবে, কত খরচ। উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন। জোনাকিরা অদৃশ্য আলোর আলপনা আঁকত উঠানের চোখ ঘেঁষে। আবহ সঙ্গীতের মতো তুই ঘরে পড়া মুখস্থ করতিস, ইতিহাস, ভূগোল, গ্রামার। ঈশ্বর আমাদের নিরাশ করেননি, তুই কত বড় হলি, সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। তোর বাবা বললেন আরো বড়, উচ্চ শিক্ষায় উচ্চ সম্মান অর্জন একমাত্র। তুই আরো বললি কত বড় চাকরি হলো তোর। তোর মনে আছে খোকন, প্রথম মাসের মাইনে তুই আমাদের জন্য কত কি দিলি? তখন তো আমরা তো সাজানো বেশ ব্যাটে অফিস থেকেই তো দিয়েছিল। সেই ঘর, সেই বারান্দা, কত স্মৃতি, কত ছবি। সেই বাড়িতেই তো, হ্যাঁ হ্যাঁ সেই বাড়িতেই আশ্বিনের এক ঝোড়ো বিকেলে তোর বাবা যেদিন চলে গেলেন, তুই তোর বাবার বুকের উপর পড়ে কাঁদছিলিস আপোষ নয়নে। আর সত্য স্বামী হারা তোর সেদিন অসহায় মুখ দেখে আর ভেঙে পড়েছিলাম, তোকে বুকে টেনে নিয়েছিলাম, ছোটবেলার মতো বলেছিলাম কাঁদিস না গগন, আমি তো আছি। আজ পয়লা শ্রাবণ, কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এক বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন। তোকে তোকে বড্ড দেখতে ইচ্ছে করছে রে, তোকে, বৌমাকে আর ছোট্ট বিন্দুকে। তোরা নিশ্চয়ই এখন সল্টলেকের মার্বেল বসানো ঝকঝকে ফ্ল্যাটে, তোর বাড়িতে নিশ্চয় আজ বড় পার্টি হচ্ছে, তাই না রে খোকন? অনেক লোকজন, হইচই, খাওয়া দাওয়া, খুব ভালো খুব ভালো।
আমার মনে পড়ছে যাদবপুরে ভাঙা ঘরে রাত্রিরে তুই আমার পাশে শুয়ে মাঝে মাঝে হঠাৎ খুব ভয় পেরিয়ে জড়িয়ে ধরতিস আমাকে। আমি বলতাম, ভয় কি রে খোকন, যার মা থাকে তাকে কি ভূতে ধরে? তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে। তোর আধুনিক সংসারে বুড়িটার একটু ঠাঁই হলো না রে। প্রতিমাও তো মা, ওর তো আছে আমারই খোকনের মতো কোল আলো করা এক চাঁদের টুকরো। কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন। তুই বুঝি এখন আর পায়েস খাস না? না রে খোকন, তুই জানিস না খোকন, আজ সকালে আমি পায়েস রান্না করেছি। হ্যাঁ, তোরই পাঠানো টাকাতে। সারাদিন এই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি। এখানে বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে আর কেউ নেই। তুই একবার আসবি খোকন, একবার, শুধু একবার। খুব সুন্দর লাগলো, একটা ভারাক্রান্ত কবিতা। বর্তমান সমাজ প্রায় এরকম জায়গাতেই আছে, বেশিরভাগ পরিবারেই এরকম হচ্ছে, বিশেষত শহরাঞ্চলে চোখে পড়ে এরকম। সেটাই কবিতার মাধ্যমে বললেন। হাততালি দেওয়ার, এটা মনে হয় সবাই মনে হয় হাততালি দিতে চাইছে, দিতে পারছে না, আমিও দিতে চাইছি, এরকম একটা পরিস্থিতি। কিন্তু প্রোগ্রামটা তো অনলাইনে। শুধু এটুকুই বলছি যে ভীষণ ভালো লাগলো। এবার গানে যাওয়া যাক। আমি এবার ভোলানাথ বাবুকে গান করার জন্য অনুরোধ করছি। এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে সবাই বিপন্নতা বোধে ভুগছি। এই বিপন্নতাকে কাটাতে গেলে প্রত্যেকের পাশে দাঁড়াতে হবে। তো সেরকমই বিষয়ের আঙ্গিকে একটা খুব বিখ্যাত গান আমি আমার মতো করে গাওয়ার চেষ্টা করছি। মানুষ মানুষের জন্যে, জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে, জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পূর্ণ করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পূর্ণ করে, মানুষ মানুষকে জীবিকা করে। যদি পুরনো ইতিহাস পেলে লজ্জা কি তুমি পাবে না? মানুষ মানুষের জন্যে, জীবনের জন্যে সহানুভূতি মানুষ পেতে পারে না বন্ধু। মানুষ মানুষের জন্যে।
তোমার খুঁটি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে মানুষ বলো কি তোমার খুঁটি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে মানুষ মানুষ যদি সে না হয় মানুষ মানুষ যদি সে না হয় মানুষ দানবে কখনো বা কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না বন্ধু মানুষের জীবনের মানুষ পেতে পারে না মানুষের জন্যে আবার একটা সুন্দর গান শুনলাম স্যারের কাছে। সত্যি আজ মানুষের ভীষণ প্রয়োজন, কিন্তু মানুষের বিপদে কখনো থাকে না। নিজের মানুষ অনেক থাকে, যেটার মাধ্যমে ভীষণ ভালো হাজারিকার চলে গেছে আপনাকে কবিতা পড়া সেটা অডিও আপ আছে। শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে সেটা। আগে শোনা যায়নি? একটু সমস্যা হয়েছিল, এখন ঠিক আছে, বল। আচ্ছা, স্যারের গান খুব ভালো লাগলো। বর্তমান পরিস্থিতিতে মানুষকে ভীষণ দরকার মানুষের। আমার নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব করছে। শোনা যাচ্ছে তো, কথা বল। এবার আমি আপনাকে মানে অভিজিৎ বাবুকে কবিতা আবৃত্তি করার জন্য অনুরোধ করছি। এবার একটু অন্য স্বাদের একটা আবৃত্তি আমরা একটু শুনি। অভিজ্ঞতাই আমাদেরকে বড় করে। এই অভিজ্ঞতা দিয়ে একটা জিনিস আমরা সবাই শিখেছি, যে কেউ কথা রাখে না। কেউ কথা রাখে না, আমিও রাখতে পারি না। সেই অভিজ্ঞতার নিরিখেই কবি সুনীল গঙ্গোপাধ্যায় একটি বিখ্যাত কবিতা, সেই কবিতাটি একটু আপনি শোনানোর চেষ্টা করছি। শুরু করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছোটবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরা থেকে শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূপ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল,
বড় হও দাত্তা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ পুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিকারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কম্পন করা ফর্সা রমণীরা কত রকম আমোদে এসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন আমাদের দেখা হয়নি কিছু। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। সে কোনো নারী কেউ কথা রাখে না। 33 বছর পথে না। ধন্যবাদ। আবার একটা সুন্দর কবিতা শুনলাম। আমার তো আজকে খুব ভালো লাগছে, সন্ধ্যাটা খুব ভালো কাটছে। এরকম খারাপ সময়ের মধ্যে এরকম সন্ধ্যা একটা অন্যরকম অনুভূতি। আশা করি সবার খুব ভালো লাগছে গানে, আবৃত্তিতে। এবার আবার আমরা গানে ফিরে যাই। এবার আমরা সুলতা দেবীকে গান করার জন্য আমি অনুরোধ করছি। দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতেই বিশ্বময়ী, তোমাতেই বিশ্বমায়ের আঁচল পাতা। আমার দেশের মাটি তোমার করে গায়ে মাথা। তুমি মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণের মনে। মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণের মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মোর মেঘাধর। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমার
তোমার বুকে ও মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে তোমার পরে খেলায় আমার দুঃখ সুখে আমি কোনো গেল বৃথা কাজে আমি কাটানো দিন ঘরের মাঝে কেমন গেল বৃথা কাজে আমি কাটানো দিন ঘরের মাঝে তুমি যেই শক্তিময়ী শক্তি দিলে শক্তি দাতা তোমার তরে মাতা ও আমার দেশের মাটি তোমার তরে মাতা। আবার একটা সুন্দর সঙ্গীত উপস্থাপনা করলেন, খুব ভালো লাগলো। আমি এই এই ব্যাপারে এই উপস্থাপনা সব কথা বলা এই ব্যাপারে একটু অপটু, হয়তো মাঝে মধ্যে কেটে যাচ্ছে, ঠিক করে গুছিয়ে বলতে পারছি না, সবাই ভুল ত্রুটি একটু মার্জনা করে দেবেন। আজ যে গানটা করলেন সেটা শুনে মনে হলো যে দেশ, সারা বিশ্ব আজ কোন অবস্থায় দাঁড়িয়ে আছে। তাও আমাদের দেশ অন্য দেশ, যে দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার থেকে মনে হয় একটু ভালো জায়গায় দাঁড়িয়ে আছে। সেই জায়গায় আবার আমরা গর্ব করছি দেশকে নিয়ে। আচ্ছা, বেশি কথা বাড়াবো না, এবার আবার কবিতা বলার জন্য আবার স্যার আপনাকে অনুরোধ করছি। এবারে একটু আরেকটি অন্য স্বাদের একটা কবিতা শুনি। আমরা ঠিকই অনেক গদ্যে গল্পে অনেক জায়গাতে আমাদের মেয়েদেরকে কখনো মা বলি, প্রকৃতি বলি, কিন্তু বাস্তবিক সত্যি সত্যি আজ সমাজে মেয়েদের কোন ছবিটা উঠে আসে আমরা একটু দেখে নিই। কবি শুভ দাশগুপ্তের একটি বিখ্যাত কবিতা আমি সেই মেয়ে, কবিতার আমরা সেই প্রেক্ষাপট, সেই জায়গাটা একবার দেখে নিই। শুরু করছি। শুভ দাশগুপ্তের আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারে প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারণা আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর আপনার রাজকীয় লামপট্ট, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে। আসামের চা বাগানে ঝুপ্পি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় নদীর চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি দাঁড়ায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাঁধে করে ফিরলেই
যাকে বসিয়ে দেন চুলোর আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়া সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটো স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুলে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর কোথলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মঝোঁকে। আমি সেই মেয়ে। সংসারে অসময়ে আমি ভরসা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লেকচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আর শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সে মেয়ে। হয়তো একদিন কোনো এক আমার সমস্ত পোশাক ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামনা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্ধবি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভাঙ্খরং মুক্তাকে সিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ড মহাবিভূষিতাং। বিভূৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথে দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো হয়তো আমি সেই মেয়ে, হয়তো হয়তো বা। ধন্যবাদ। আমিও একটা মেয়ে। খুব ভালো লাগলো স্যার। সবাই সাথে থাকুন, সঙ্গে থাকুন। কবিতাটা আমি পড়েছি আগে, কিন্তু আজকে স্যারের কাছে শুনে ভীষণই ভালো লাগলো। মানে কবিতাটার গভীরে আমি কোনোদিন এতটা ঢুকতে পারিনি, কিন্তু আজকে যেন আমি উপলব্ধি করলাম পুরো কবিতাটা। স্যার, খুব ভালো লাগলো। এবার আমি আবার গান করার জন্য অনুরোধ করছি ভোলানাথ বাগবাবু মহাশয়কে। হ্যাঁ, সেই মেয়েটির কষ্ট আমাকেও ব্যথিত করে তুলল। বিশ্বের প্রান্ত থেকে প্রান্তরে এরকম অসংখ্য অত্যাচারিত, নিপীড়িত, লাঞ্ছিত মানুষদের আমরা দেখেছি, তাদের কষ্ট পেতে দেখেছি, কষ্ট সহ্য করতেও দেখেছি। তেমনই একটা বিষয়কে নিয়ে একটা সঙ্গীত আমি পরিবেশন করব।
ও মালিকে সারা জীবন কাঁদালে যখন আমায় মেঘি করে দাও, আমায় মেঘি করে দাও। ও মালিক সারা জীবন কাঁদালে যখন আমায় মেঘি করে দাও, আমায় মেঘি করে দাও। কাঁদতে পারবো পরের সুখে, কাঁদতে পারবো পরের সুখে, অনেক ভালো দাও। মানুষ যেন করুণায় আমায় মেঘ করে দাও, আমায় মেঘ করে দাও। ও মালিক সারা জীবন কাঁদালে যখন আমায় মেঘ করে দাও। ফসল হারা শুকনো মাটি বৈশাখে কৃষ্ণামে, সাগর থেকে জল এনেছে ধারায় ঢেলে। ফসল হারা শুকনো মাটি বৈশাখে কৃষ্ণামে, সাগর থেকে জল এনেছে ধারায় ঢেলে। আর রাম ধনুকে বলবো আমায়, রাম ধনুকে বলবো আমায় রামিয়ে নিয়ে যাও। মানুষ যেন করুণায় আমায় মেঘ করে দাও, আমায় মেঘ করে দাও। আকাশে তবে কাগজ কাটে বিছিয়া দিয়ে, একটা নয় মেঘ দুটো দেখায় আমায় নিয়ে। আকাশে তবে কাগজ কাটে বিছিয়া দিয়ে, আর একটা নয় মেঘ দুটো দেখায় আমায় নিয়ে। আমি মজনুর চোখে হব নামে, মজনুর চোখে হব নামে, তুমি যাও। মানুষ যেন করুণায় আমায় মেঘ করে দাও, আমায় মেঘ করে দাও। ও মালিক সারা জীবন কাঁদালে যখন আমায় মেঘ করে দাও, আমায় মেঘ করে দাও, আমায় মেঘ করে দাও। আবার একটা সুন্দর গান শুনলাম আমরা সবাই। একটা কথা আমি জানি না স্যারের ছেলে কিনা উনি যিনি তবলা বাজাচ্ছেন, তবলা বাজানোতে যে আছে তাকেও অসংখ্য ধন্যবাদ। আজকে পাটুলির আত্মজন এত সুন্দর একটা চিন্তা ভাবনা দেবজ্যোতি দাদা এনেছে পাটুলির আত্মজনের পক্ষ থেকে, যে আমরা সবাই একটা সুন্দর সন্ধ্যা উপভোগ করতে পারছি। সবাই কত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছি, বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছি, তাও যেন একসঙ্গে পাটুলিতে আছি।
কিন্তু ঈশিতা, এইভাবে আমি চাই। হ্যাঁ, বলছি যে আমরা যে অনুষ্ঠানটা করছি এটা আদৌ যারা দেখছেন তাদের ভালো লাগছে তো? আমি আমার দর্শকদের কাছ আর থেকে একটা একটু শ্রোতা। অন্য ফোনে কমেন্ট গুলো দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, অনেকেই ঠিক আছে, দেখছে, আমরা এখন বুঝতে পারছি না। 17 জন দেখছেন। হ্যাঁ, আচ্ছা অনেকেই দেখছেন, অনেকেই বলছেন যে ভালো হচ্ছে। তার মধ্যে ঠিক অনেক আছে, বড় বড় মানুষও আছেন, আমাদের থেকে আচ্ছা ঠিক ছোটজন আছে, আছেন, ধন্যবাদ। আমাদের স্কুলের স্টুডেন্টও আছে। আশা করি ভালো হচ্ছে। আমি আমার ব্যাপারটা জানি না, কিন্তু আপনাদের গান কবিতা সবার খুব ভালো লাগছে, সেটা সবাই বলছে। ঠিক আছে ঠিক আছে, তোরটা ভালো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার এবার আমি আবার উম, আপনাকে আপনাকে নয়, ওই যে সুলতা দেবীকে গান করার জন্য অনুরোধ করছি। যে রাতে মোর দুয়ার খুলি ভালো আমার ঘরে যে রাতে মোর দুয়ার গুলি ভালো সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো। আকাশ পানে হাত বাড়ালে পাহাড় তরে জানি নয় কে তুমি রে আমার ঘরে যে রাতে মোর দুয়ার খুলি ভালো স্বপ্ন মানি ঝড় যে আমার জয়ধ্বনি তাই জানি। সকাল বেলায় যে দেখি দাঁড়িয়ে আছো তুমি ঘর ভরা মন সোনার করে জানি নয় তো তুমি আমার ঘরে যে রাতে মোর দুয়ার গুলি ভালো জানি নয় তো তুমি আমার
যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝরিয়া। নমস্কার। আমাদের অনুষ্ঠানের সঞ্চালিকার কাছে আমার একটু অনুরোধ আছে। ঈশিতা, হ্যাঁ হ্যাঁ বলুন। অভিজিৎ বাবু আমার ছোট ভাই, ওর কণ্ঠে একটা কবিতা আমি না শুনলে আমার ঠিক ইচ্ছা পূরণ হয় না। তো অভিজিৎ বাবুকে দিয়ে যদি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা না পাঠানো চিঠি কবিতাটা একটু করানো যায়। আমি অনুরোধ করছি স্যারকে এই কবিতাটা আবৃত্তি করার জন্য। আমার কারেন্ট চলে গেছে, আমার বাড়ির লাইনটা চলে গেছে। আমার কণ্ঠ নিশ্চয়ই আপনাদের সকলের কাছে পৌঁছাচ্ছে। ভোলাদা আমার দাদা, ভোলাদা অনুরোধ করেছে, আর সেই অনুরোধ আমি রাখবো না। আমার মনে হয় এত বড় সাহস আমার নেই। আমি চেষ্টা করছি। আমার আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন। ভোলাদা যে কবিতাটি বললেন, এটি আমারও অত্যন্ত প্রিয় কবিতা। একটি মেয়ে তার বর্তমান জীবন থেকে তার মাকে চিঠি লিখছে। সেই চিঠি অবলম্বনেই কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত কবিতা না পাঠানো চিঠি। মা, তুমি কেমন আছো? আমার পোষা বিড়াল ঘঞ্চু, সে কেমন আছে? সে রাত্রিরে কার পাশে শোয়? দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায়। মা, ঝিঙে মাচায় ফুল এসেছে, তুলিকে আমার দুয়ের শাড়িটা পরতে বলো। আঁচলের ফেসোটা যেন সেলাই করে নেয়। তুলিকে কত মেরেছি, আর কোনোদিন মারবো না। মা, আমাদের ঘর, মা তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছো। এবারে বৃষ্টি হয়েছে খুব। তরদ্দার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে? কালো ভুরুরা মাছ পেয়েছে কিছু? একটা মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়। আমি আম গাছতলায় দুটো কই মাছ ধরেছিলাম, তোমার মনে আছে মা? মনে আছে। আলী সাহেবদের বাগানের সেই নারকোল চুরি করে আনেনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকোল পড়ার সেই স্বাদ আজও আমার মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই নিজান আমার খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে। আমার কি দোষ? কেউ আদর করলে আমি না বলতে পারি? আমার পিঠে আজও সেই দাগ লেগে আছে। আলী সাহেবদের বাগানে আর কোনোদিন যাইনি। আমি আর কোনো বাগানে যাই না মা। সে দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে। বাবার জন্য আমার খুব কষ্ট হয়। তুমি বাবাকে বলো, বাবা যেন আমার জন্য একটুও না ভাবে। তুলি কি এখনো ভূতের ভয় পায় মা? তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখতে গিয়েছিলাম। সেই থেকে তুলির ফিটের ব্যায়াম শুরু হলো। দাদা সেই কলা গাছটা কেটে ফেললো। আমি কিন্তু একটুও ভয় পাইনি। আমার আবার মাঝরাতে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে মা। ও হ্যাঁ, ভালো কথা, দাদা কোনো কাজ পেয়েছে? নকুল বাবু যে বলেছিল বহরমপুর নিয়ে যাবে, তুমি দাদাকে বলো আমি দাদার ওপর রাগ করিনি। রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর রাগ নেই। আমি আর এক ফোঁটাও কাঁদি না মা। আমি রোজ দোকানের খাবার খাই। হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয়। মাংস মুখে দিই, আর তুলির কথা, কালো ফুলুর কথা মনে পড়ে। তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না,
আমি আলু পটলের তরকারি খাই, পটল ভাজাও খাই। হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না। মনে পড়ে মা, তলি আর আমি পুকুর ধার থেকে তুলে আনতাম কলমির শাক, কি ভালো কি ভালো, বিনে পয়সায়। আর কোনদিন কলমির শাক আমার ভাগ্যে জুটবে না মা। জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে, ঠিক বৃষ্টির মতো শব্দ হয়। এই ভাদ্র মাসে তাল পাকে, ঢিপ ঢিপ করে তাল পড়ে। বাড়ির তাল গাছ দুটো আছে তো, কালু তালের বড়া বড় ভালোবাসে, একদিন বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তবু একদিন দিও। আমাকে বিক্রি করে দিয়ে যে ৬,০০০ টাকা পেয়েছিলে, তা দিয়ে একটি গরু কেনা হয়েছে তো। সেই গরুটা ভালো দুধ দেয়, আমার মতো মেয়ের চেয়ে গরুও অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয়, গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ হয়। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা। দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে, হাবলু মিজান স্থিরভাবদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি বুঝি না? সব বুঝি, সব বুঝি। তোমরা তোমরা ওই টাকায় বাড়ি ঘর সারিয়ে নিও ঠিকঠাক। কালুকে স্কুলে পাঠিও, তুলিকে ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও। তুমি একটা শাড়ি কিনো, বাবার জন্য একটা ধুতি। দাদার একটা ঘড়ির খুব শখ, তাকে ওই টাকাই কুলোবে। আমি কিছু টাকা জমিয়েছি, সোনার তুলো করিয়েছি। একদিন কি হতো জানো মা? আকাশে কালো মেঘ, দিনের বেলা খুটখুটে অন্ধকার, মনটা মনটা হঠাৎ কেমন কেমন করে উঠলো। দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম। স্টেশনে এসে দেখলাম একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছা হলো একবার তোমাদের বাড়িটা দেখে আসি। রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে বলল, কে যায় কে যায়। দেখেছি হাবলু স্থিরধরদের সাথে তাস খেলছে দাদা। আমাকে দেখেই বলল, হারাম যাবি, কেন এসেছিস? আমি খুব ভয় পেয়ে গিয়ে বললাম, ফিরেও আসিনি গো, থাকতেও আসিনি, একবার শুধু তোমাদের দেখতে এসেছি। আব্দুল রিক্সা আমাকে চোখ রাঙিয়ে বলল, ফিরে যা। আমি বললাম, দাদা দাদা, আমি মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য। দাদা টেনে চর কষালো আমার গালে। আমাকে বিক্রির টাকা, হকের টাকা, আর আমার রোজগারের টাকা, নোংরা টাকা। দাদা সেই পাপের টাকা ছোবে না, ছিনিয়ে নিল শ্রীধর ও আমাকেও দূর দূর করে তাড়িয়ে দিল। আমি তবু দাদার ওপর রাগ করি। দাদা তো ঠিকই করেছে, আমি তো আর দাদার বোন নই, তোমার মেয়ে নই, তুলির দিদিও নই। আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে। না না, আমি চাই তোমরা সবাই ভালো থাকো, গরুটা ভালো থাকুক, তাল গাছ দুটো ভালো থাকুক, পুকুরে মাছ হোক, খেতে ধান হোক, ঝিঙে মাচায় ফুল ফুটুক। আর কোনদিন ওই গ্রাম অপবিত্র করতে আমি যাব না মা। আমি খাট বিছানে শুই, নীলনগের মশারি, দেওয়ালে মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাঁচের গ্লাস, বন বন করে পাখা ঘোরে। এখানকার কুকুরগুলো সারা রাত কেউ কেউ করে। তাহলে বুঝতে পারছো মা,
কেমন আরামে আছি আমি। আমি আর তোমার মেয়ে নই, তবু তুমি তো আমার মা। তোমার আরো ছেলে মেয়ে আছে, আমি আর মা পাবো কোথায়? তোমার কাছে খুব বড় একটা অনুরোধ আছে, তুলিকে একটু দেখো। ও বেচারি বড় দুর্বল। যতই অভাব হোক, তবু তুলিকে তোমরা তোমার পায়ে পড়ি মা। তুমি বাবাকে বুঝিয়ে বলো, তুলিকেও জানো আমার মতো আরামের জীবনে না পাঠায়। যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও, ওর একটা নিজস্ব ঘর সংসার, একজন নিজের মানুষ। আর যদি কোনো মতেই ওর বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে। মরলে মরলেই ও বেঁচে যাবে মা, ও বেঁচে যাবে, ও বেঁচে যাবে। ধন্যবাদ। কি বলবো, কোনো কিছু বলেই বোধহয় এই কবিতাটা কেমন হয়েছে কোনো কিছু বলে বোঝানো যাবে না। যারা শুনেছেন, আমি দেখতে পাচ্ছি অনেকজন লিখছেন যে স্যার আপনার কবিতার প্রেমে পড়ে যাচ্ছে। আশিস স্যার লিখেছেন। ধন্যবাদ আশিস। আমি এই কবিতাটা আপনার কাছে কোনোদিন শুনিনি, আপনার সামনাসামনি কোনোদিন শুনিনি, আজকে শোনার সুযোগ হলো। ভোলানাথ বাবু অনুরোধ করলেন, এত এত প্রাণবন্ত কবিতা, ভারাক্রান্ত। বর্তমান সমাজে এরকম হচ্ছে, অনেক জায়গাতেই হচ্ছে। অনেকেরই চোখে জল এসে যাবে কবিতাটা শুনলে। আমি আর বেশি কিছু বলবো না, সময়ও এগিয়ে যাচ্ছে। আমি এবার স্যারকে আরেকটা গান করার জন্য অনুরোধ করছি। অভিজিৎ বাবু, এই কবিতা শোনার পর আমার একটা প্রস্তুতি ধরে এসছে। কথা হচ্ছে, আজকের এই প্রাণবন্ত যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আমি সমস্ত কৃতিত্ব আমাদের প্রিয় ছাত্র দেবজ্যোতি মল্ল দেব, এবং তার সঙ্গে যারা আছেন তাদের প্রত্যেকেই কৃতিত্ব একদম। যেটা বলছিলাম, সঙ্গতে আমারই পুত্র শ্রীমান সৌভিক বাগ। তো এটাই হচ্ছে আমাদের সকলেরই বোধ হয় শেষ নিবেদন আজকের এই অনুষ্ঠানের ক্ষেত্রে। আমার ভাই হলো নায়র নিগো কে যাস রে ভাটি গান পাইয়া, আমার ভাই বোনের হলো নায়র নিগো বইলা তোরা কে যাস রে।
বছর খানিক ঘুইরা গেল গেল রে, ভাইয়ের দেখা পাইলাম না পাইলাম না, কই যায় আমার ঘুইরা গেল গেল রে, ভাইয়ের দেখা পাইলাম না পাইলাম না। ছিলাম রে কতই আশা লইয়া, ভাই আয়ো গেল গেল রথের মেলা চইলা তোরা, কে যাস কে যাস কে যাসি রে, কে যাসি রে ফাটি গান পাইয়া, আমার ভাই ধনের কইও নায়নি তো বইলা তোরা, কে যাস কে যাস কে যাসি রে। কান কান্দে কান্দে কান কান্দে রে কান কান্দে, নয়ন ঝরে ঝরে নয়ন ঝরে রে নয়ন ঝরে, কান কান্দে কান্দে কান কান্দে রে কান কান্দে, নয়ন ঝরে ঝরে নয়ন ঝরে রে নয়ন ঝরে, ওরা মনে রে বোঝাইলে বোঝে না, কান কান্দে কান্দে কান কান্দে, সুজন মাঝি রে ভাইরে কইও গিয়া, না আসিলে স্বপনেকে দেখা দিত বইলা তোরা, কে যাস কে যাস কে যাস রে। সুন্দরিয়া মেঘলা আইলো রে, ভাইয়ের খবর আনলো না আনলো না, হাটের চরে নৌকা ফিরা আইলো রে, ভাইয়ের খবর আনলো না আনলো না, সিন্দুরিয়া মেঘলা আইলো রে, ভাইয়ের খবর আনলো না আনলো না, হাটির চড়ে নৌকা ফিরা আইলো রে, ভাইয়ের খবর আনলো না আনলো না, হৃদয় বিধি রে তুমি সদয় হইও, ভাইরা এলে আমার ভয়, ভাইরে আলো নইলে আমার পরাণ যাইবে চইলা তোরা, কে যাস কে যাস কে যাসি রে, কে যাসি রে ফাটি গান পাইয়া, আমার ভাই ধনের কইও গায়র নিল বইলা তোরা, কে যাস কে যাস কে যাসি রে। নমস্কার। স্যারের গান খুব সুন্দর লাগলো, সপরিবারে স্যার অংশগ্রহণ করেছেন আজকে। আমরাও সবাই অংশগ্রহণ করছি, পাটুলির আত্মজন্মানে সবটা সপরিবার। ঈশিতা, সুন্দর সন্ধ্যা হলো। বলুন। হ্যাঁ বলছি, ভোলাদার অ্যাকচুয়ালি আমি বড় ফ্যান, ভোলাদার গান আমাকে ভীষণভাবে অন্তর ছুঁয়ে যায়, তাই আমি খুব কম মিস করি ভোলাদাকে, বুঝলি। অসাধারণ লাগলো ভোলাদার শেষ গানটা, অসাধারণ, প্রতিটা গানই লাগলো, প্রাণ ছুঁয়ে গেল আবার। তবে এটাও ঠিক, অভিজিৎ আছে বলেই আমি শক্তি পাই। উল্টোটাও সত্য দাদা। স্যার পজিটিভ এনার্জির মতো কাজ করে। একদম। আচ্ছা, আজ
আজ একটা সুন্দর সন্ধ্যা কাটালাম আমরা সবাই। হ্যাঁ বলুন, আপনি বলুন। হ্যাঁ, অনেক ধন্যবাদ পাটুলি আত্মজনকে। দেবজ্যোতিকে আমি সত্যি আলাদা করে ধন্যবাদ জানাবোই। ওর প্রচেষ্টাতেই আজকে এই একটা সুন্দর অনুষ্ঠানে আমরা মিলিত হতে পারলাম। তবে যারা আপনারা আমাদের এই অনুষ্ঠান বহু দূর থেকে দেখছেন, লাইভ প্রোগ্রাম দেখছেন, কতটা আপনাদেরকে এই লকডাউন, করোনার, কোভিড-19 যাই বলুন, তার প্রাদুর্ভাবের জন্য আমাদের যে মানসিক অবস্থা, সেই মানসিক অবস্থা থেকে কতটা বের করতে পারলাম কিছুক্ষণের জন্য, সেটা আপনারাই বলতে পারবেন। আমরা আমাদের চেষ্টাটুকু করেছি মাত্র। সত্যি আজকে অনুষ্ঠানটায় থাকতে পেরে আমি কৃতজ্ঞ পাটুলি আত্মজনের কাছে, আমি কৃতজ্ঞ পাটুলিবাসীর কাছে যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন। সকলকে আবারও আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আমার গুরুজন যারা আছেন তাদেরকে প্রণাম জানাই। ঈশিতা, অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য। ভোলাদা, যার অনুপ্রেরণা আমি সবসময়ের জন্য পাই, সবসময় ভোলাদার কাছ থেকে আমি অনুপ্রাণিত হই, সেই ভোলাদাকেও আমার অসংখ্য শুভেচ্ছা, ধন্যবাদ, সঙ্গে বৌদিকেও। এবং সব থেকে বড় কথা যে তবলা বাদক আমাদের সকলের প্রিয়, ওকেও আমাদের অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর তবলা, আমরা কিন্তু শুনলাম তবলা বাজানোটা। ঈশিতা, এবার তুই কিছু বল। নামটাও একদম সামনে আসা উচিত ছিল, আমাদের প্রথমেই বলা উচিত ছিল, কারণ তবলা ছাড়া গানটা হতো এত সুন্দর লাগতো না। এটা আমাদের প্রথমে লিখে দেওয়া উচিত ছিল। অভিজিৎ, হ্যাঁ দাদা যাই বলো, আমি অনুভব করেছি পাটুলি স্কুলে চাকরি পেয়ে আজ সত্যিই আজকে আমরা ধন্য, নিজেকে গর্বিত মনে করি। একদম, আমিও তাই দাদা। আর আমি পড়তে পেরে আপনাদের কাছে। থ্যাংক ইউ। অবশ্যই। আচ্ছা, সকলেই ভালো থাকবেন, সুস্থ একদম থাকবেন। হ্যাঁ, আমি একদম, আমরা একদম বোধহয় শেষ, হ্যাঁ ঈশিতা, বোধহয় শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। তুই কিছু বলিস তার আগে একটু বলে নি। হ্যাঁ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। করোনা আমাদের ছেড়ে যাবে না, করোনাকে নিয়েই আমাদের বাঁচতে হবে। তাই সতর্কভাবে বাঁচবেন, সুস্থ থাকবেন এই কামনা করে শুভ সন্ধ্যা জানিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে বিদায় নেব। ধন্যবাদ। আমি শেষ পর্যন্ত আমি বলছি যে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি দেবজ্যোতি দাদাকে, যে আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য। আমি আশাও করিনি যে এই কাজটা আমাকে করতে বলবে, বা আমি এরকম ভাবে করতে পারবো বা বলতে পারবো। এই জন্য আমি কৃতজ্ঞ। স্যারদের সঙ্গে একটা অনুষ্ঠানে থাকা, এটা আমার ভাগ্যই। তার জন্য আমি ভীষণ খুশি, আনন্দিত। জানি না কতটা কিভাবে বলতে পেরেছি না পেরেছি। আর কিছু বলার নেই। যাই হোক, এই পরিস্থিতিতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যতদিন লকডাউন চলছে ঘরে থাকুন। আর পাটুলির আত্মজন থেকে আবার যদি কোনো অনুষ্ঠান হয়, এইভাবে সবাই পাশে থাকবেন। আমিও চাইবো এই গ্রুপের পাশে থাকতে। আর এই অনুষ্ঠানটা সম্ভবত সুমিত নাথ বলে কোনো দাদা একজন নিয়ন্ত্রণ করছেন, তাকেও অনেক ধন্যবাদ। হ্যাঁ, তাকেও ধন্যবাদ, সত্যি এই খুব সুন্দর অনুষ্ঠানটা আমরা এখানেই নিয়ন্ত্রণের শেষ জন্য। করছি। নমস্কার, শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা। Wow.